ঘটনা কিন্তু সত্য, কিন্তু সাক্ষী দুর্বল। আজকে আপনাদের সামনে এমন কিছু ঘটনা বলবো, বিশ্বাস আর অবিশ্বাস আপনাদের। আমি 80-র দশকের একজন রাজনীতিবিদের একজন ছাত্র নেতার একটা ঘটনা বলবো, যেটা আমি প্রথম দেখেছি। তখন আমি ওই রাজনীতির ওই রকম কোনো অবস্থানে ছিলাম না, বা কিন্তু আমি দেখতাম সেই ছোটবেলা থেকেই আমি যে কোনো ধরনের মানুষের রাজনীতিবিদ, এদের গল্প, এদের জীবনের কাহিনী, এদের জীবনের বিভিন্ন ঘটনা, ওদের ব্যক্তিগত চরিত্র বা ওদের যে রাজনৈতিক দর্শন, সেগুলির বিষয়ে মানে একটা জানার খুব আগ্রহ ছিল। যাই হোক, আমি আজকে যে ছাত্র নেতার কথাটা আপনাদের সামনে, বা তার যে ওই সময়কার তার যে অবস্থান, সেই সম্পর্কে যে কথাগুলি আমি ওটাকে বলবো, আপনারা নিশ্চিত করে বলবেন যে ওই লোকটা কে। এটা হলো ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা। কোন দলের বা কোন পর্যায়ের নেতা, এটা আপনারা হয়তো বা যারা একটু বয়স হয়েছে 50-এর কোটায় বা 40-45, তারা হয়তো অনেকে হয়তো জানেন। ওই সময় রাজনীতি ছিল অনেক অন্যরকম। ওই সময় ছিল নেতারা ছিল কর্মী বান্ধব। নেতারা কর্মীদের কাছে যেত, কোনো প্রোগ্রাম থাকলে প্রতিটা নেতাই কর্মীদের সাথে দেখা করতো আর বলতো যে কালকে আমার প্রোগ্রাম আছে, তোমরা থাকো। কিন্তু এখনকার মধ্যে এখনকার যে রাজনীতি, এখনকার যে নেতা, তারা কিন্তু সেটা করে না। এবং নেতারা পার্সোনালি মাঝে মাঝে বসে বসেও তাদের কথা শুনতো। কোনো প্রোগ্রাম ছাড়াও তারা যে কোনো কর্মী তাদের কাছে, নেতাদের কাছে যে কোনো অভিযোগ বা যে কোনো পরামর্শ দিতে পারত। তো সেই সময়টায় আমি খেলাধুলা করতাম ঢাকায় বিভিন্ন ক্লাবে খেলেছি আমি। তো রাজনীতির সাথে আমি কোনো সময় যুক্ত ছিলাম না এই সময়, বা রাজনীতির কথা শুনতাম, কিন্তু তাদের ব্যাপারে জানার খুব আগ্রহ ছিল। যাই হোক, আমার এক বন্ধু আমাকে বললো যে অফ সিজন, ফুটবলের অফ সিজন হলো শীতকাল। শীতকালে সাধারণত কোনো টুর্নামেন্ট বা ঢাকা ডিভিশনে, ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, কোনো ডিভিশনে খেলাধুলা থাকে না। তো অফ সিজনে ফুটবল প্লেয়াররা কিন্তু অফ সিজনে প্র্যাকটিস করতে হয়। তো সেই সময় আপনার আমার এক ফ্রেন্ড বললো যে চল অমুক মাঠে, ইউনিভার্সিটির মাঠে আমরা সকালে প্র্যাকটিস করবো। বললাম চল, সমস্যা কি? প্লেয়ার বাকি যারা খেলোয়াড় আছে তাকে যাবে কিনা? আমি বললাম পাওয়া যাবে। ও বললো যে যাবে, সমস্যা নেই, আমরা গেলে মোটামুটি 15-20 জন হয়ে যাবো, প্র্যাকটিস করতে পারবো। যাই হোক, আমি আমার মতো করে প্রতিদিন সকালবেলায় ঢাকা ইউনিভার্সিটি যে কোনো একটা হলের মাঠে আমি সকাল 7টা থেকে কোনোদিন 9টা-10টা বেজে যেত, প্র্যাকটিস করতাম। একদিন হঠাৎ করে দেখলাম যে অনেকগুলি লোক, ওই দিনটা ছিল মানে বন্ধের দিন না, আমার ইউনিভার্সিটি চলে এইরকম দিন। হঠাৎ করে দেখলাম যে বিশাল আকারে একটা মিছিল যাচ্ছে, হল থেকে বেরিয়ে যাচ্ছে বিশাল আকারের, মানে কি 200-300 ছেলে পেলে একসাথে, আর সামনে একদম দাঁড়িয়ে কলা ভবনের দিকে যাচ্ছে। যাই হোক, আমি আমার ফ্রেন্ডের বললাম কি বুঝতে, আজকে কি কোনো প্রোগ্রাম আছে কিনা? আরে না, কোনো প্রোগ্রাম নেই, খেলাধুলা করতে আসছো, খেলাধুলা করতে। আমিও খেলাধুলা করলাম, চলে গেলাম। তো এই অবস্থায় আমার খুব জানা খুব আগ্রহ হলো আর কি। এরপরে মাঝে মাঝে দেখতাম যে এইরকম একটা লোক সবসময় সামনে সামনে যায়, আর সব কি ভদ্রভাবে তার পিছে পিছে যায়। এরকম যখন দেখতেছিলাম, তখন হঠাৎ করে, তখন কিন্তু এরশাদ ক্ষমতায়, হঠাৎ করে একদিন আমি জিজ্ঞাসা করলাম যে কি রে ভাই, প্রতিদিনই তো একই অবস্থা দেখি, আসলে লোকটা কে? তখন কিন্তু আমি ইন্টারমিডিয়েট পড়ি, যখনকার কথা বলতেছি, ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট পড়ি। তো বললাম লোকটা কে? চিনলাম না। এই যখনই আসে দেখি
হ্যাঁ, তখন দেখি যে এর পিছনে পিছনে সব দাঁড়িয়ে তার সাথে সাথে মৌন মিছিলের মতো ক্যাম্পাসের দিকে যায়। মানে এই নেতাটা কে? তখন সে বললো যে এটা এটা একটা ছাত্র নেতা। ছাত্র নেতা ওনাকে আমি চিনি। সে বলতেছে, আমার ফ্রেন্ডটা বলতেছে, হ্যাঁ চিনি আমি, অনেক নাম করা একজন ছাত্র নেতা। সে আসার পরে ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাওয়ার জন্য বা কলা ভবনে যাওয়ার জন্য যখন নিচে নেমে আসে হলের থেকে, তখন যখন দাঁড়ায় রিক্সার জন্য, তখন যদি এদিকে তাকায় যদি কোনো রিক্সা টিক্সা না পায়, তখন দেখা যায় তার দেখা দেখি তার পিছনে এসে অনেক ছাত্ররা জমা দিতে থাকে যারা হলে থাকে। তো উনি তখন আর রিক্সায় ওঠে না, তখন আর কি করবে, হাঁটতে হাঁটতে উনি কলা ভবনের দিয়ে যায়। কারণ উনি রিক্সা নিয়ে চলে গেলে তো ওদের ওদের কষ্ট হবে যে নেতা ওদেরকে ফেলে দিয়ে চলে গেছে। তো উনি বাধ্য হয়ে রিক্সা ছাড়াই প্রায় প্রতিদিনই একই অবস্থা, কলা ভবনের দিকে গেলে ওনাকে হেঁটে যেতে হয়। উনি আইসা নামে, ওনার হাতের বগলের নিচে একটা খাতা বা বই ধরনের কিছু একটা থাকে। দাঁড়ানোর পর পরে যখন ছেলেরা জানতে পারে যে নেতা বের হচ্ছে, তখন সবাই আইসা তার পিছনে। এইভাবে যখন সে যাইতে থাকে, তখন মনে করেন যে তার পিছে পিছে একটা বড় সড়ো, মনে হয় যেন একটা বড় সড়ো মিছিল নিয়ে উনি যাচ্ছে। তো এই নেতাটা কে? এটা একটা ছাত্র নেতা। আপনারা কি বলতে পারবেন এই নেতাটা কে? আরেকটা কথা আমি বলে দিই, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন নাই বা ইউনিভার্সিটি সম্বন্ধে যাদের ধারণা নেই, ইউনিভার্সিটি সম্বন্ধে আমার কিছুটা ধারণা আছে, ওই সময়ের কিছু অভিজ্ঞতা আছে, এগুলি শেয়ার করবো একটা একটা গল্প আকারে। যাই হোক, এটা কিন্তু একদম বড় নেতা, নাম করা নেতা, একটা ছাত্র নেতার বলতে। যদি আপনি ছাত্র নেতার হিসাব করেন স্বাধীনতার পর পর, তাহলে ওদের নাম ইতিহাসের মধ্যে থাকবে। কিন্তু এখন তারা বিলুপ্ত, ঠিক আছে, এখন তাদের তাদের কোনো ইয়ে নাই, কিন্তু তাদের নামটা কিন্তু আমরা এখনো জানি না। তো আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, মাঝখানে মিস করে গেছি, সেটা হলো আপনারা হয়তো অনেকে জানেন না, ইউনিভার্সিটিতে যত রিক্সা চালক আছে সবাই কিন্তু ইউনিভার্সিটির ছাত্রদেরকে স্যার বলে সম্বোধন করে। এটা কিন্তু অনেকেই জানেন না। তা আমরা যখন প্র্যাকটিস করতাম, আমাদেরকে মানে রিক্সাওয়ালা বলতো স্যার কই যাবে, আমরা বলতাম স্যার মানে বুঝলাম না তো। তো বলতো যে স্যার আপনার কি হলে থাকেন না? আমরা না, আমরা হলে থাকি না। তখন আমরা আমরা বলতাম যে ঠিক আছে তুই মামাটাকে চা। এটা ছিল বিষয়। যাই হোক, আপনাদের কেমন কেমন লাগছে আজকের ইয়াটা? আর কে কে বলতে পারবেন যে এমন একটা নেতা ইউনিভার্সিটিতে ছিল, ছাত্র নেতা, যে দাঁড়ানোর পরে তার পিছনে তার কর্মীরা বা তার সংগঠনের যারা আছে তারা তার পিছে দাঁড়িয়ে তার পিছে পিছে আস্তে আস্তে, কোনো মিছিল মিটিং কিচ্ছু না, সুন্দরভাবে মনে করেন 200-250 ছেলে পেলে কোনো প্রোগ্রাম ছাড়াই তার পিছে পিছে কলা ভবনে যেত। সেটা কোন নেতা ছিল যদি বলতে পারেন, আগামী যে ভিডিওটা দিব সেটার মধ্যে আমি তার নামটা উল্লেখ করবো। আর একটা ক্লু দিয়ে রাখলাম, তার যে নাম, তার নামের পাশে আরেকটা নাম আছে। এই দুইটা নাম সংযোজন করলে মানে যে কোনো একটা নাম, মনে করেন কবির, কবির রবিন এরকম, ঠিক আছে, তার নামের সাথে আরেকটা নাম জড়িত আছে, জড়াই আছে, তাইলে বুঝতে সুবিধা হবে। আপনারা দেখেন, আপনারা পারেন কিনা তার নামটা কে? একজন ছাত্র নেতা ঢাকা ইউনিভার্সিটি, যার পিছনে পিছনে অনেক মানুষ, অনেক কর্মী, তারা আস্তে আস্তে মিছিলের আকারে তার পিছনে অবস্থান করতো এবং তার সাথে চলে যেত। এই ছিল আজকের আমার 80 দশকের একটা ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আমি আস্তে আস্তে গল্পগুলি তুলে ধরবো আপনাদের মাঝে। দেখা যাক আগামী পর্বে কি করা যায়। সবাই ভালো থাকবেন।